হ্যাঁ আসছে। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। একটি লাইভ সেশন শেষে আমরা আবার মতো একটি লাইভ সেশনে তোমাদের সামনে হাজির হয়েছি। অলরেডি তোমরা আমাদের তামিম স্যারের ক্লাসটা করেছো যারা কমার্সের স্টুডেন্ট আছো। হ্যাঁ এখন আমরা বুঝছি বুঝছি। মানবিক বিভাগের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য আমরা নতুন একটি লাইভ সেশন নিয়ে হাজির হয়েছি। এটা শোনা যাচ্ছে? এটাতে লাইন আছে? তো তোমরা এখনো যারা যুক্ত হও নাই লাইভ সেশনটাতে যুক্ত হয়ে যাও। বিশেষ করে আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে, গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আজকে তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা কে কে দেখতেছো একটু আমাকে মেনশন করে জানিয়ে দাও যে কোথা থেকে দেখতেছো। সবাই কেমন আছো একটু কমেন্টে জানিয়ে দাও। অনেকদিন পর লাইভ সেশনে তোমাদের সাথে দেখা। আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসগুলো ইনশাল্লাহ চলমান থাকবে। আশা করছি তোমরাও এই লাইভ ক্লাসগুলো প্রতিনিয়ত করবা এবং এগুলোর মাধ্যমে তোমরা অনেকটা উপকৃত হবা। তোমরা একটু যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ড সার্কেলদের মেনশন দিয়ে দাও। এবং সবাই কেমন আছো একটু বলে দাও কমেন্টে। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়টি করলে তোমরা দুইটা জিনিস জানতে পারবে। একটা হচ্ছে বাংলাদেশের সরকার সম্পর্কে জানতে পারবে, আর একটা হচ্ছে বাংলাদেশের সরকারের বিভিন্ন প্রশাসনিক কাঠামো বা স্তর নিয়ে তোমরা জানতে পারবে। জয় ভাই দেখতেছে ইউরোপ থেকে বলতেছে। জয় ভাই ইউরোপে কখন গেছে? ঠিক আছে, অনেকে জয়েন হয়ে গেছো। আমরা আর কাল বিলম্ব না করে শুরু করতেছি। বিশেষ করে 26 বেচের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসসি যারা 26 বেচ পরীক্ষা দিবে মানবিক বিভাগ থেকে তাদের জন্য খুবই, যারা টেস্ট পরীক্ষা দিবে টেস্ট পরীক্ষায় এই অধ্যায়টা আছে। আগে শর্ট সিলেবাসে ছিল না এই অধ্যায়টা, এটা সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। আবার যারা এখন পরীক্ষা দিবে পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। আচ্ছা স্যার, আমরা আগে সরকার কি কাকে বলে সেটা একটু জানার চেষ্টা করব। সরকার কি কাকে বলে? স্যার দেখো এখানে দেওয়াই আছে খুবই স্পষ্টভাবে, সরকার হলো একটি দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ। তাহলে সরকার হলো একটি দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষ, বা অধ্যাপক লাস্কি বলেছেন সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। এটা কে বলেছেন? অনেক সময় এমসিকিউতে আসতে পারে। সরকারকে রাষ্ট্রের মুখপাত্র, অর্থাৎ রাষ্ট্রের সবকিছু সামনে থেকে পরিচালনা করবেন, শাসন কার্য পরিচালনা করবেন, বিভিন্ন আইন কানুন তৈরি করবেন, এই যাবতীয় কাজগুলো করে থাকে একটা দেশের সরকার। এই জন্য সরকারকে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ, বা অধ্যাপক লাস্কির মতে সরকারকে রাষ্ট্রের কি পাত্র বলা হয়? মুখপাত্র বলা হয়। আর সরকার দেখো তিনটি বিভাগ নিয়ে গঠিত হয়। মনে রাখতে হবে সরকার কয়টি বিভাগ নিয়ে গঠিত হয়? তিনটি বিভাগ নিয়ে। এগুলো আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে পড়ছি। সরকার মূলত তিনটি বিভাগ নিয়ে গঠিত হয়, সেগুলো হচ্ছে আইন, শাসন, বিচার বিভাগের সমন্বিত রূপকে সরকার বলে। তাহলে সরকার কাকে বলে? আইন, শাসন, বিচার বিভাগের সমন্বিত রূপকে। তিনটি বিভাগের মাধ্যমে সরকার তার যাবতীয় কার্যাবলী, যেমন সরকারের একটা আইন বিভাগ আছে, আইন তৈরি করে, শাসন বিভাগ আছে, ওই আইনের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে, এবং বিচার বিভাগ আছে, যারা রাষ্ট্রে অপরাধ করে, আইন অমান্য করে তাদেরকে কি দেয়? শাস্তি দেয়। এই তিনটি বিভাগের সমন্বয়ে যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে সেটাকেই কি বলে? সরকার বলে। আর একটা কথা মনে রাখতে হবে, সরকার হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকারের সাথে রাজনীতির সম্পর্ক অর্থাৎ খুবই আঙ্গাঙ্গিক। এই জন্য সরকার হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান।
এটি এমন একটি সংস্থা বা প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র তার আইন, বিধিনিষেধ এবং সিদ্ধান্তগুলো প্রকাশ বা কার্যকর করে। সরকার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে আইন, আমাদের রাষ্ট্রে যে নিয়ম কানুন যেগুলো আমরা মেনে চলি, আইন যেগুলোকে বলা হচ্ছে, এবং যেগুলো বাধা নিষেধ বা বিধিনিষেধ আছে এবং যেগুলো সিদ্ধান্ত আছে, এগুলো সরকারের মাধ্যমে কি পায়? প্রকাশ পায় এবং কার্যকর করে। তাহলে আশা করি স্যার, সরকার কি, আমাদের এই পঞ্চম অধ্যায়টার আলোচনা হচ্ছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। আশা করি সরকার কি বোঝা গেছে। তাহলে সরকার হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং সরকার মূলত তিনটি বিভাগ নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে আইন, শাসন, বিচার বিভাগ। এই বিচার বিভাগের সমন্বিত রূপকেই কি বলে? সরকার বলে। আর সরকারের মাধ্যমে যাবতীয় আইন প্রণীত হয় এবং এগুলো কার্যকর বা বাস্তবায়ন হয়। তাহলে সরকার কি বোঝা গেছে স্যার? একটু কমেন্টে জানিয়ে দাও, সরকার কি বোঝা গেছে? যারা যারা দেখতেছো একটু করে বলো যে আমি যে সরকার ব্যবস্থা বা সরকার নিয়ে বেসিক আলোচনা করেছি, এটা কি বোঝা গেছে? একটু কমেন্টে জানিয়ে দাও। যারা বুঝতে পেরেছো ওকে লিখো। তোমরা যদি বুঝতে পারো, আমরা নেক্সট টপিকে যাব। সরকার, আমরা সরকার নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম, তারপর আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ওকে স্যার, তাহলে সরকারের সাথে আরেকটা বিষয়ের সম্পর্ক আছে, এটা বলতেছি সরকার প্লাস প্রশাসনিক কাঠামো। এখন আমরা জানার চেষ্টা করব প্রশাসনিক কাঠামোটা কি, সরকারের প্রশাসনিক কাঠামো কি বা কাকে বলে। এই অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ, স্যার আমরা তো সরকার কি বুঝি? যারা শাসন কার্য পরিচালনা করে, আইন, শাসন, বিচার বিভাগের সমন্বিত রূপকে সরকার বলে। কিন্তু প্রশাসনিক কাঠামো বলতে কি বোঝায় স্যার? এটা অনেকেই বুঝে না। এটা আমরা কি করার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব যে প্রশাসনিক কাঠামো কি, কাকে বলে। দেখো স্যার, এখানে দেওয়া আছে, আমরা একটু করে দেখো, খেয়াল করো প্রশাসনিক কাঠামো কি বা কাকে বলে, আমরা একটু সেটা জানার চেষ্টা করব। প্রশাসনিক কাঠামো বলা হচ্ছে একটি দেশের শাসন কার্য বা সরকারের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের যে স্তর বিন্যাস পরিলক্ষিত হয় তাকে প্রশাসনিক কাঠামো বলে। অর্থাৎ সরকারের যে যাবতীয় প্রশাসনিক কার্যকলাপ আছে বা সরকার যেই কাজগুলো করে সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারকে বিভিন্ন স্তরে কি করে দেওয়া হয়? ভাগ করে দেওয়া হয়। আর যে এই সরকারের যে বিভিন্ন স্তর বিন্যাস, এটাকেই বলা হয় প্রশাসনিক কাঠামো। আর এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমেই মূলত সরকার যাবতীয় নীতিমালা বা আইন প্রণয়ন করে এবং বাস্তবায়ন করা হয় এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে। তাহলে দেখো, সরকার, যারা শাসন বিভাগের লোক আছে, আমরা মনে করি শুধু তারাই সরকার না, যারা সরকারি আমলা আছে তারাও কিন্তু সরকারি বিভিন্ন উচ্চ পদস্থ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী। ঠিক আছে স্যার, শুধু আমরা যে এমপি মন্ত্রীদের সরকার বললে কিন্তু হবে না। তাহলে এই যে সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারকে বিভিন্ন স্তরে কি করে দেওয়া হয়? এই যে সরকারের শাসন কার্য বা সরকারের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারকে বিভিন্ন স্তরে কি করে দেওয়া হয়? ভাগ করে দেওয়া হয়। এটাকেই বলা হয় প্রশাসনিক কাঠামো। আর এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সরকার সারা দেশে বিভিন্ন নীতিমালা বা আইন প্রণয়ন করে এবং তা কি করে থাকে? বাস্তবায়ন করে থাকে। এবার একটা জিনিস, এই দেখো, এই সংজ্ঞাটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। এই দেখো বাংলাদেশের প্রশাসন, তাহলে এটাই হচ্ছে প্রশাসনিক কাঠামো বা চিত্র। দেখো এখানে কি বলা আছে, দেখো প্রশাসনিক কাঠামোর মধ্যে দেখো বাংলাদেশের প্রশাসনের কথা বলা আছে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা প্রশাসন কাঠামো হচ্ছে দুই স্তর বিশিষ্ট। প্রশাসন কাঠামো এখানে দেওয়া আছে, প্রশাসন কাঠামো হচ্ছে দুই স্তর বিশিষ্ট। বাংলাদেশের প্রশাসন কাঠামো হচ্ছে দুই স্তর বিশিষ্ট। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর একটা হচ্ছে কি প্রশাসন? মাঠ প্রশাসন। অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসনে কি কি আছে? সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, এগুলো হচ্ছে মূলত কেন্দ্রীয় প্রশাসন। আর মাঠ প্রশাসনের মধ্যে আছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। এই যে প্রশাসন, এই যে সরকারের বিভিন্ন স্তর, এগুলো কি করবে? বিভিন্ন নীতিমালা বা আইন তৈরি করবে এবং কেন্দ্রীয় প্রশাসন এগুলো নীতিমালাগুলো তৈরি করবে। আর মাঠ প্রশাসন যারা আছে তারা আইন বা নীতিমালাগুলো কি করবে? বাস্তবায়ন করবে। তাহলে আমরা এই যে পূর্বের সংজ্ঞাটা যদি একটু দেখি, এটার সাথে মিলিয়ে নাও।
একটি দেশের শাসন কার্য বা সরকারের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরকারের যে স্তর বিন্যাস পরিলক্ষিত হয়, এই যে স্তর বিন্যাস সরকারকে বিভিন্ন স্তরে কি করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। সরকারের ক্ষমতা শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে রাখা হয় নাই, অন্যান্য যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, এমপি মন্ত্রী আছে, তাদের নিকট কি করে দেওয়া হয়েছে, বন্টন করে দেওয়া হয়েছে। এই যে সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের যে স্তর বিন্যাস, এই যে প্রশাসনিক কার্যকলাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনকে যে বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে, এটাকে আমরা কি বলতে পারি, যে প্রশাসনিক কাঠামো বা প্রশাসন কাঠামো। ঠিক আছে স্যার, তাহলে এই বাংলাদেশের প্রশাসন কাঠামো কয় স্তর বিশিষ্ট একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। বাংলাদেশের প্রশাসন কাঠামো কয় স্তর বললাম, দেখি বলো। তাহলে প্রশাসন কাঠামোটা কেন দরকার? সরকারকে সুষ্ঠুভাবে কি করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। তাহলে সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে স্তর বিন্যাস, যে স্তর বিন্যাস, সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে স্তর বিন্যাস, তাকে বলা হয় কি, প্রশাসনিক কাঠামো। আমি এখানে আরেকটু ছোট করে লিখে দিই, সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে স্তর বিন্যাস, তাকেই বলা হয় প্রশাসনিক কাঠামো। আশা করি স্যার বোঝা গেছে। তোমরা কি বুঝতে পারছো স্যার? সবাই একটু করে বলো, যারা যারা দেখতেছো প্রশাসনিক কাঠামো, তারা কি বুঝতে পারছো স্যার? তাহলে দেখো, জয় স্যার ঠিক আছে 2 স্তর, হ্যাঁ আমাদের জয় স্যারও ক্লাস করতেছে তোমাদের সাথে সাথে। তাহলে এই যে প্রশাসনিক কাঠামো, তাহলে সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে বা সরকারের শাসন কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে সরকারকে 2টা স্তরে ভাগ করতে হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, যাদের কাজ হচ্ছে বিভিন্ন নীতিমালা আইন তৈরি করে দিবে, আর একটা হচ্ছে মাঠ প্রশাসন, যাদের কাজ হচ্ছে নীতিমালাগুলো বা আইনগুলো কি করবে, বাস্তবায়ন করবে। কেন্দ্রীয় প্রশাসন 4টি স্তরে বিভক্ত, একটা হচ্ছে সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। আবার মাঠ প্রশাসন হচ্ছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যেগুলো মাঠ পর্যায়ে দেখা যায় আর কি, স্থানীয় সরকার যেগুলোকে বলে থাকি আমরা। স্যার বুঝতে পেরেছো প্রশাসনিক কাঠামোটা কিরকম? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। তোমরা কি বুঝেছো স্যার প্রশাসনিক কাঠামো কি? তাহলে হচ্ছে একটা সরকারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে স্তর বিন্যাস, বিভিন্ন স্তরে কি করে ফেলতে হয়, ভাগ করে ফেলতে হয়। ঠিক আছে স্যার, সেটাকেই, অর্থাৎ প্রশাসনিক কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন স্তরে ভাগ করে নিতে হয়, সেটাকেই প্রশাসনিক কাঠামো বলে। তাহলে আমরা বাংলাদেশের প্রশাসনিক কাঠামো 2 স্তর বিশিষ্ট। এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করে নিয়েছি? একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, যারা হচ্ছে নীতিমালা প্রণয়ন বা তৈরি করবে, আইন তৈরি করবে, আর একটা হচ্ছে প্রশাসন, যারা হচ্ছে কি করে দিবে, আইনগুলো বাস্তবায়ন করবে বা নীতিমালা বাস্তবায়ন তদারকি করবে। বোঝা যাচ্ছে স্যার? কেন্দ্রীয় প্রশাসনের সচিব, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর। প্রথমে থাকবে সচিবালয় কেন্দ্রীয় প্রশাসনের প্রথমে, তারপর মন্ত্রণালয়, তারপর বিভিন্ন অধিদপ্তর, তারপর অধিদপ্তরের অধীনে থাকবে পরিদপ্তর। আর মাঠ প্রশাসনে হচ্ছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। আশা করি স্যার বুঝতে পেরেছো। ঠিক আছে ঠিক আছে, অনেকে বলতে 2 স্তর বিশিষ্ট, হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে প্রশাসনিক কাঠামো। এবার যে আমরা যেটা বলতেছি এতক্ষণ, এই যে নীতিমালা বা আইন বলতেছি, এই আইন তৈরি করা হয় কোথায় দেখি বলাতো? রাষ্ট্রের আইনগুলো তৈরি করা হয় কোথায়? যে আমরা যে নীতিমালা বলতেছি বা আইন বলতেছি, আইন আসলে কোথায় তৈরি করা হয়? যারা যারা দেখতেছো, অনেকে আমাদের সাথে যুক্ত আছো, কাশফিয়া চৌধুরী, ফিমা তাবাসসুম, হাজমিরা আবেদিন মিম, একটু বলো তো দেখি আইন কোথায় তৈরি করা হয়? আইন তৈরির অর্থাৎ প্রধান উৎস কোনটি দেখি বলো তো, কেউ বলতে পারবা? আইনের প্রধান উৎস কোনটি? সংসদ। ভেরি গুড। কে বলছে? আব্দুল্লাহ আল সাবিদ বলছে। অর্থাৎ আইন তৈরি করা হয়, আইন তৈরি করা হয় মূলত, আইন যেখানে তৈরি করা হয়, আইন যেখানে তৈরি করা হয় সেটাকে কি বলা হচ্ছে? আইনসভা। আইন যেখানে তৈরি করা হয় সেটাকে কি সভা বলতেছে? আইন সভা। বা আমাদের দেশে সেটাকে বলা হয় জাতীয় সংসদ। আমাদের দেশে বলা হয় জাতীয় সংসদ। এই যে এতক্ষণ যে আমরা বলতেছি একদল হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন নীতিমালা আইন তৈরি করবে, আর মাঠ প্রশাসন সেগুলো নীতিমালা বা আইনগুলোকে বাস্তবায়ন করবে, এই যে আইন নিয়ে এতক্ষণ কথা বললাম, আইনগুলো কিন্তু তৈরি করা হয় হচ্ছে সংসদ বা আইনসভার মধ্যে। ঠিক আছে স্যার? তাহলে আইনের
প্রধান যে আমরা যদি বলি আইনের প্রধান উৎস, আমাদের বর্তমান সময়ে আধুনিক যুগে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা বা সংসদ। সংসদের মধ্যে যে আইনগুলো কি করা হয়, তৈরি করা হয়। এখন এই যে সংসদটা কিভাবে গঠিত হয় বা সংসদ কি কি কাজ করে, সংসদ সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, সেটা একটু জানার দরকার আছে কিনা, সেটা আমরা একটু জানবো। তাহলে আইন তৈরি করা হয়, এই যে নীতিমালার কথা এতক্ষণ যে বললাম, আইন তৈরি করা হয় কোথায়? সংসদের মধ্যে আর আইনসভার মধ্যে। আর বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে, যেখানে আইন তৈরি করা হয় বাংলাদেশের নাম হচ্ছে ন্যাশনাল পার্লামেন্ট বা জাতীয় সংসদ। আমরা একটু সংসদ নিয়ে একটু আলোচনা করব, যেখানে কি তৈরি করা হয়, আইন তৈরি করা হয়। তাহলে দেখো এখানে চিত্রের মধ্যে দেওয়া আছে, দেখতেছো বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ, বোঝা গেছে স্যার, বাংলাদেশের জাতীয় সংসদ। তোমরা কি এমপি মন্ত্রী হতে চাও? দেখি একটি কমেন্টে জানিয়ে দাও। এই অধ্যায়টা পড়লে তুমি বুঝতে পারবা যে একজন এমপি হওয়ার জন্য কি যোগ্যতা লাগবে, সংসদ সদস্য হওয়ার জন্য কি যোগ্যতা। আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে আমি ইলেকশন করব, তোমরা যদি আমার সাথে থাকো আর কি। তোমরা কি ইলেকশন করতে চাও, এমপি মন্ত্রী হতে চাও? দেখি বলো। আমারও ইচ্ছা আছে, ঠিক আছে স্যার। এখন দেশের যেই পরিস্থিতি, দেশের হাল যদি আমরা না ধরি, কমার্স একাডেমির টিচাররা যদি আমরা না ধরি, তাহলে দেশটা রসাতলে যাবে, বুঝা গেছে স্যার? ঠিক আছে স্যার, কোনো দুর্নীতি হতে দিব না, এমপি মন্ত্রী হইলে কোনো অনিয়ম হইতে দিব না, বোঝা গেছে? আচ্ছা, তোমরা কে কে মন্ত্রী হতে চাও, এমপি হতে চাও? দেখি বলো। মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য কারা হতে চাও? সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তানভীরুল ইসলাম জিহাদ, জিহাদ কি অবস্থা, কেমন আছো? অনেকে দেখতেছে। অন্দ্রিলাদে, নুসাইফা জান্নাত, সবাইকে ধন্যবাদ। তোমরা একটু এটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দাও। আর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো, না বুঝলেও তোমরা কমেন্টে বলতে পারো। কেন চাও না উম্মে মাহিয়া তাফান্নুম, কেন চাও না দেখি বলো। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায় পড়াচ্ছি, পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্রের ৫ম অধ্যায়। হ্যাঁ হ্যাঁ, আব্দুল আল সাবিদ, ঠিক আছে, প্রধানমন্ত্রী করে দিব, তোকে দোয়া করে দিলাম, প্রধানমন্ত্রী হয়ে যাবে। একজনকে পাওয়া গেছে যে সংসদ সদস্য হতে চাই, সালমান হোসেন রাসূল। আচ্ছা আসো স্যার, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই যে জাতীয় সংসদ যেটাকে বলতেছি, জাতীয় সংসদে কি করা হয়, আইন। জাতীয় সংসদের একটা নাম আছে, সেটা বলি। জাতীয় সংসদের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় আইনসভা, ঠিক আছে স্যার? জাতীয় সংসদের আরেকটা নাম আছে, এটা হচ্ছে আইন। জাতীয় সংসদের আরেকটা নাম আছে, এটাকে কি বলা হয়, আইনসভা বলা হয়। অর্থাৎ আমাদের দেশের আইনসভার নাম হচ্ছে কি, সংসদ, জাতীয় সংসদ, জাতীয় সংসদ। তাহলে আমাদের দেশে আইনসভার নাম কি, জাতীয় সংসদ, পরীক্ষায় আসতে পারে। আর আমাদের দেশে এই জাতীয় সংসদের মধ্যে কি তৈরি করা হয়, মূলত আইন তৈরি করা হয়। তাহলে জাতীয় সংসদের মধ্যেই মূলত আইন তৈরি করা হয়। এখন আমরা দেখবো এই যে জাতীয় সংসদ, যেখানে রাষ্ট্রের সকল আইন তৈরি করা হয়, সেই জাতীয় সংসদটা কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করব। বা আমাদের দেশের আইনসভা, ন্যাশনাল পার্লামেন্ট, এই যে এখানে এটা কিভাবে গঠিত হবে। দেখো, রাষ্ট্রের শাসন কার্যের মুখ্য ভূমিকা বা আইন তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু এই জাতীয় সংসদ। এখন আমরা দেখবো একটু জাতীয় সংসদের বিভিন্ন, অর্থাৎ কিভাবে গঠিত হয়, গঠন নিয়ে আমরা আলোচনা করব। দেখো জাতীয় সংসদের গঠন কিভাবে বলা হচ্ছে, বাংলাদেশের সংসদ গণপ্রজাতন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। তাহলে বাংলাদেশের যে জাতীয় সংসদ আছে, তাহলে জাতীয় সংসদ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা যেখানে আইন তৈরি হয়, যেখানে রাষ্ট্রের সকল আইন তৈরি হয়, সেই সর্বোচ্চ আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। তাহলে পরীক্ষা আসতে পারে, যদি বলে যে বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা কোনটি, তখন তোমরা লিখে দিবা জাতীয় সংসদ। যেখানে কি তৈরি করা হয়, তাহলে আমি বারবার করে বলতেছি, এই আইনসভার মধ্যে কি তৈরি করা হয়, আইন তৈরি করা হয়। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, যেখানে কি তৈরি করা হয়, আইন তৈরি করা হয়। বোঝা যাচ্ছে স্যার? তাহলে দেখো, এখন আমি যদি বলি বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি, যদি বলি সর্বোচ্চ আইন, সর্বোচ্চ আইন কি, যদি দেখি এই প্রশ্নটার উত্তর দাও তো। সর্বোচ্চ আইন কি বাংলাদেশের, কে বলতে পারো, কে আগে বলতে পারো বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? আমরা তো বলছি সর্বোচ্চ আইনসভা হচ্ছে জাতীয় সংসদ, কিন্তু সর্বোচ্চ আইন কোনটি দেখি বলো তো। সর্বোচ্চ আইন কোনটি, কে বলতে পারো সবার আগে?
এইগুলো কিন্তু এমসিকিউ তো আসে। সর্বোচ্চ আইনসভা হচ্ছে জাতীয় সংসদ, যেখানে কি তৈরি করা হয়, আইন তৈরি করা হয়, রাষ্ট্রের সকল আইন। আর সর্বোচ্চ আইনসভা হচ্ছে জাতীয় সংসদ। আর সর্বোচ্চ আইন কি দেখি বলতো? কি রে, কেউ বলতে পারতেছো না? ক্লাসে তো বলছিলাম স্যার, তোমরা মনোযোগী ছিল না মনে হয়। দেখি যারা ক্লাস করছো বলো, বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? কোনটাকে সর্বোচ্চ আইন বলা হয়? ভেরি গুড। উম্মে মাহিয়া তাফান্নুম বলছে সংবিধান। বোঝা গেছে? ভেরি গুড। বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, যে আইনের মাধ্যমেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। ঠিক আছে স্যার, রাষ্ট্রের সবকিছু অর্থাৎ কার্যত হয় সংবিধানের মাধ্যমে, এই জন্য সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হচ্ছে। দেখি বলতো, বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সর্বোচ্চ আদালত, দেখি এটার উত্তর কে কে দিতে পারো। সর্বোচ্চ আদালত কোনটি বাংলাদেশের? দেখি বলো। যেখানে বিচার করা হয় অপরাধীদের, এটা ক্লু দিয়ে দিলাম। সর্বোচ্চ আদালত কোনটি বাংলাদেশের? সর্বোচ্চ আদালত কে বলতে পারবা? কে বলতে পারবা? সর্বোচ্চ আদালত, এখনো কিন্তু আমি উত্তরটা পাইনি। সর্বোচ্চ আদালত ভেরি গুড। জিহাদ বলে দিছে সুপ্রিম কোর্ট। জিহাদ বলছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে স্যার, তাহলে সর্বোচ্চ আদালত, এখানে তিনটি কোয়েশ্চেন। তাহলে সর্বোচ্চ আইনসভা, যেখানে আইন তৈরি করা হয় রাষ্ট্রের, তাহলে সর্বোচ্চ আইনসভা হচ্ছে জাতীয় সংসদ, সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। ঠিক আছে স্যার, আর সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। এগুলো একটু মনে রাখতে হবে। এরপর আসা স্যার, আমরা জাতীয় সংসদের গঠন করতেছিলাম। তাহলে জাতীয় সংসদ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। আর জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এই যে ভবন আছে শুধু একটা, এক কক্ষ বিশিষ্ট। এরপরে দেখো, এখানে সংসদ সদস্য থাকবে 350 জন, সংসদ সদস্য থাকবে 350 জন। জাতীয় সংসদের সংসদ সদস্য 350 জন, যার মধ্যে 300 জন হচ্ছে 300 জন সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ 300 জনকে সারা বাংলাদেশ থেকে আমরা 300 আসনের, অর্থাৎ যারা প্রার্থী দিবে প্রার্থীদেরকে আমরা 300 জন প্রার্থীকে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করি। আর বাকি অবশিষ্ট 50 জন নারীদের হচ্ছে সংরক্ষিত আসন। সংরক্ষিত আসনে নারী সদস্যগণ 300 জন সংসদ সদস্যের ভোটে পরোক্ষ নির্বাচনের পদ্ধতিতে নির্বাচিত হন। তাহলে সংসদের মোট আসন, এখানে একটু কথাটা বুঝতে হবে স্যার। সংসদের মোট আসন সংখ্যা, সংসদের মোট সদস্য সংখ্যা বা আসন সংখ্যা, মোট সদস্য, মোট যদি বলি যে মোট সদস্য, তাহলে সংসদের মোট সদস্য কয়জন? 350 জন। 350 জন থেকে সাধারণ হচ্ছে 300 জন, সাধারণ হচ্ছে 300টি আসন, মানে যারা হচ্ছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, প্রত্যক্ষ ভোট। তাহলে প্রত্যক্ষ জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করবে 300 জনকে। সাধারণ আসন হচ্ছে 300টি। আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন, মহিলা আসন হচ্ছে 50টি, মানে এটা পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে। এই মহিলাদেরকে আমরা ভোট দিতে পারি না, এটা পরোক্ষ ভোটের মাধ্যমে। মানে কাদের ভোটে? এই সংসদ সদস্য যাদেরকে আমরা নির্বাচিত করে দিব, এই 300 জনের ভোটে 50 জন মহিলা সদস্য কি হবে? নির্বাচিত হবে। সরাসরি আমরা কোনো ভোট দিতে পারি না, আমরা সরাসরি ভোট দিতে পারি 300টি আসনের প্রার্থীকে, অর্থাৎ 300 জন সদস্যকে আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করি। আর 50 জনকে যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবো 300 জন, ওই 300 জন ভোট দিয়ে আরো 50 জনকে কি করে? নির্বাচিত করে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। তাহলে এই জন্য বাংলাদেশের সংসদের মোট আসন হচ্ছে 350টা। প্রত্যক্ষ নির্বাচন, জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে 300 সংসদ সদস্যকে। আর 50 জন সংরক্ষিত মহিলা আসন পরোক্ষ ভোটের মাধ্যমে, মানে সংসদ সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। আর দেখো, সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। তারা নির্বাচিত হওয়ার পর 5 বছর ক্ষমতায় থাকতে পারে। 5 বছর কি থাকতে পারে? ক্ষমতায় থাকতে পারে। তবে 5 বছর পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেঙে দিতে পারেন। তবে অনেক সময় চাইলে রাষ্ট্রপতির এখতিয়ারটা আছে, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 5 বছর পূর্ণ হওয়ার আগেই সংসদ কি দিতে পারেন? ভেঙে দিতে পারেন। তাহলে এখানে একটা কথা আছে, সংসদ ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি।
তারপর দেখো জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য, এটা একটু মনে রাখতে হবে, জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় সংসদের যে অধিবেশন হয়, আলোচনা সভা হয়, যে কার্যক্রম হয়, এটা পরিচালনার জন্য একজন স্পিকার থাকবেন, একজন ডেপুটি স্পিকার থাকবেন। দেখো না এখানে সংসদ সদস্যরা দাঁড়িয়ে যার সামনে তাদের অর্থাৎ জবাবদিহিতা পেশ করে একজন স্পিকার বসে থাকে, যে মাননীয় স্পিকার এটা করেছি ওইটা করেছি, নির্বাচিত প্রতিনিধিরা। তাহলে জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনা করেন কে? স্পিকার এবং ডেপুটি স্পিকার। অর্থাৎ কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার থাকবেন, আরেকজন হচ্ছে ডেপুটি স্পিকার থাকবেন, এবং তারা সংসদ সদস্যদের ভোটে কি হবেন? নির্বাচিত হবেন। যারা স্পিকার ডেপুটি স্পিকার থাকবেন তারা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা নির্বাচিত হবেন। তাহলে মনে রাখতে হবে জাতীয় সংসদের নেতা কে? যদি বলে যে সংসদের নেতা কে, তাহলে সংসদের নেতা হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে স্যার। আর যদি বলে যে সংসদের কার্যক্রম পরিচালনা করে কে, সংসদের কার্যক্রম পরিচালনা করে হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার। এই যে ডেপুটি স্পিকার, স্পিকার সংসদ সদস্যদের ভোটেই কি হয়? নির্বাচিত হয়। এবং যিনি সরকার দলের প্রধানমন্ত্রী হচ্ছেন সংসদের নেতা নির্বাচিত হবেন। আসন সংখ্যার দিক থেকে নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ 300টি আসনের মধ্যে যদি ভোট হয়, আমরা যদি দেখি, মনে করো একটা দল পাইছে 200 আসন, আর একটা দল পাইছে 100 আসন। বোঝার সুবিধার্থে আমি বললাম বিএনপি পাইছে মনে করো 200 আসন, এনসিপি পাইছে মনে করো 100 আসন, ঠিক আছে স্যার। তাহলে এই যে বিএনপির যিনি প্রধান আছেন তিনি হবেন প্রধানমন্ত্রী এবং সংসদের নেতা। আর যারা দ্বিতীয় পজিশনে থাকবে আসনের দিক থেকে সংখ্যা লঘিষ্ঠতা অর্জন করবে, দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে, তারা হবে সংসদের বিরোধী দল। তাহলে সংসদের কয়টা দল থাকে? একটা হচ্ছে সরকারি দল, আর একটা হচ্ছে কি দল? বিরোধী দল। আশা করি স্যার সংসদ গঠনটা বোঝা গেছে স্যার। আরো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছো স্যার? বুঝলে ইয়েস বলো, না বুঝলে কোন জায়গায় বোঝা নাই সেটা বলো কমেন্টে। বুঝতে পেরেছো স্যার? আমি কোনো দল করি না, আই হেট পলিটিক্স। আমার পলিটিক্সের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমি আমার বাবার দল করি, মানে আমার বাবাকেই সাপোর্ট করি, বাবার আদর্শ অনুসরণ করি, কারণ উনি আমাকে এত বড় করছে, খাওয়াই দাওয়াই, ঠিক আছে স্যার? ওকে স্যার, তাহলে আমরা চলে যাচ্ছি। এখন দেখো এটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, জাতীয় সংসদ সদস্য পদের যোগ্যতা ও অযোগ্যতা। একজন সংসদ সদস্য হতে হলে, মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে, এখানে যাইতে হলে তোমার কি কি যোগ্যতা লাগবে, কি কি অযোগ্য, অর্থাৎ কি কি কারণে তুমি অযোগ্য হতে পারো, বা তোমার যোগ্যতাগুলো কি কি লাগবে এই জায়গায় যাইতে হলে। দেখো সংসদ সদস্য হওয়া মানে অনেক অনেক একটা রাষ্ট্র পরিচালনায় তুমি নিজেকে নিয়োজিত করতে পারবে, শাসন কার্য পরিচালনায়, আইন তৈরিতে তুমি ভূমিকা পালন করতে পারবে। তাহলে এটার মর্যাদাটা অনেক। তাই একজন সংসদ সদস্য হতে হলে আমাদের এখানে দেওয়া আছে, তোমরা যারা এমপি হওয়ার বাসনা আছে, তোমাদের ইচ্ছা আছে, আমি একটু বলে দিচ্ছি কি কি যোগ্যতা অর্জন করতে হবে আর কি কি কারণে তুমি অযোগ্য বলে বিবেচিত হবে, এখানে দেওয়া আছে। বুঝতে স্যার? ঠিক আছে স্যার। দেখো সংসদ সদস্যদের যোগ্যতাগুলো নিয়ে আলোচনা করতেছি, কি কি যোগ্যতা, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা যদি এখানে শেয়ার করো, তোমরা শেয়ার করে আমাকে জাস্ট একটু প্রুফটা দিলে যে স্যার আমরা শেয়ার করছি, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে স্যার? কমেন্ট সেকশনে যদি শেয়ার করো, বা আমার এখানে আমাকে যদি, আমি এখানে আমার আইডি এখন মেসেজ করতেছি, এখানে যদি শেয়ার করে এখানে পাঠাও, ঠিক আছে স্যার? দেখো আমি একটা তোমাদেরকে তো ভালোবাসি, একটা লাভ রিয়েক্ট দিয়ে আমি আইডিটা পাঠাচ্ছি, আমার এই আইডি এখন দিছি। দেখো ওইখানে সাইদুর রহমান, এখানে তোমরা যারা অর্থাৎ এটা শেয়ার করে আমাকে প্রুফ দিবা যে স্যার আমি শেয়ার করছি, তোমার আইডি থেকে যদি শেয়ার করে এটা আমাকে দাও প্রুফটা, আমি তোমাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায় থাকো না কেন আমি পিডিএফটা কথা দিলাম পাঠাই দিব, ঠিক আছে স্যার? শেয়ার করে আমি তোমাকে নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে নক দিবা, তুমি পিডিএফ পেয়ে যাবা, বা মেসেঞ্জারে নক দিলে হবে শেয়ার করে, ঠিক আছে স্যার? আচ্ছা স্যার, আমরা সংসদ সদস্য পদের জন্য যোগ্যতা কাদেরকে যোগ্য বলবো আর কাদেরকে অযোগ্য বলবো? দেখো বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদের 66 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এখানে একটু মনে রাখতে হবে সংবিধানে কোথায় বলা আছে সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে, যে সংবিধানের পঞ্চম ভাগের প্রথম পরিচ্ছেদের 66 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তিকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হলে নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হতে হবে, ঠিক আছে স্যার? তাহলে কোনো ব্যক্তিকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হলে
এই যোগ্যতাগুলো থাকতে হবে। এগুলো বলা আছে সংবিধানের ৫ম ভাগ, অর্থাৎ ৫ম ভাগে আইনসভা নিয়ে বলা আছে। এই ৫ম ভাগের ১ম পরিচ্ছেদের ৬৬ নম্বর অনুচ্ছেদে এগুলো বলা আছে সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে। এরপরে দেখো এখানে কি কি যোগ্যতা লাগবে বা কেন তিনি অযোগ্য হবেন। প্রথম যোগ্যতা যে উক্ত ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রথম যোগ্যতা, প্রথম শর্ত সংসদ সদস্য হওয়ার, যে তোমাকে বাংলাদেশের কি হতে হবে, নাগরিক। না হলে তো তুমি এই দেশের সংসদ সদস্য হতে পারবে না। তারপর হচ্ছে তোমার বয়স ২৫ বছর পূর্ণ হতে হবে। ২৫ বছর না হলেও তুমি সংসদ সদস্য হতে পারবে না। তাহলে একটা নাম্বার যোগ্যতা হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যোগ্যতাটা হচ্ছে যে তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তোমার বয়স ২৫ বছর পূর্ণ হতে হবে। উক্ত আদালত কর্তৃক, অর্থাৎ আমাদের দেশের যে আদালত কর্তৃক ওই ব্যক্তিকে অপকৃতস্থ বা পাগল বলে ঘোষণা করা হয়নি, এরকম যদি, অর্থাৎ তোমাকে যদি আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যদি তোমাকে পাগল বলে ঘোষণা না করে বা তোমাকে যদি অগ্রাহ্য না করে, তোমার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে বা তোমার বিরুদ্ধে যদি তুমি পাগল না হও, তাহলেও তুমি কি হতে পারবে, সংসদ সদস্য হতে পারবে। আর পাগল হলে কি হতে পারবে না, সংসদ সদস্য হতে পারবে না। তাহলে দেখো এটা সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত হতে হবে যে তুমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, মানে তুমি পাগল না। বোঝা যাচ্ছে স্যার? এরকম হলেও তুমি সংসদ সদস্য হতে পারবে, অন্যথায় পারবে না। তৃতীয় নম্বরটা দেখো, উক্ত ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার বা ঘোষণা করলে তিনি প্রার্থী হতে পারবেন না। তুমি যদি বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করো, বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করো, সেই সরকারের প্রতি আনুগত্য স্বীকার করো, তাহলে তুমি কি হতে পারবে না, প্রার্থী হতে পারবে না। তারপর দেখো এখানে উক্ত ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধ দায়ে ২ বছর কারাদণ্ডের পর মুক্তি পাওয়ার ৫ বছর পার না হলে তিনি প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। অর্থাৎ তোমাকে ফৌজদারি অপরাধ মানে কোনগুলা, যেগুলো হচ্ছে চুরি, আমি যদি বলি ডাকাতি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ঠিক আছে স্যার, এই যেগুলো অপরাধ আছে ফৌজদারি অপরাধ, ঠিক আছে স্যার, অন্যের ক্ষতি করা যে অপরাধ, এই ফৌজদারি অপরাধে যদি তুমি ২ বছরের সাজা প্রাপ্ত হও, সাজা কাটিয়ে তুমি যদি ২ বছর পর বের হও, অর্থাৎ ৫ বছর না যাওয়া পর্যন্ত তুমি কি হতে পারবে না, প্রার্থী হতে পারবে না। এটা বুঝছো স্যার? চতুর্থ নম্বরটা যে যদি তুমি কি হও, ফৌজদারি অপরাধের দায়ে তোমার যদি ২ বছরের সাজা হয়, ২ বছর পরে তুমি যখন বের হবা সাজা মুক্ত হয়ে, তুমি ৫ বছর পর্যন্ত কি হতে পারবে না, প্রার্থী হতে। ৫ বছর অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ ফৌজদারি অপরাধের দায়ে ২ বছর কারাদণ্ড পাওয়ার পর মুক্তি পেয়ে তুমি আরো ৫ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তুমি কি হতে পারবে না, প্রার্থী হতে পারবে না। অর্থাৎ ২ বছর সাজা ভোগ করছো, বের হয়ে তুমি সাথে সাথে কি হতে পারবে না, প্রার্থী হতে পারবে না। তোমাকে আরো ৫ বছর অতিবাহিত করতে হবে, পার করতে হবে, তারপর তুমি কি হতে পারবে, প্রার্থী হতে পারবে। তাইলে তুমি কাশফিয়া, তুমি পাগল, তাইলে তুমি পারবে না, ইউ আর রিজেক্টেড, ঠিক আছে, তুমি প্রার্থী হতে পারবে না। কারণ এখানে অনেকে বলে স্যার কারণ কেন, তিনি তো সাজা ভোগ করছে, তাহলে আরো ৫ বছর কেন অপেক্ষা করতে হবে? কারণ দেখো এই যে চোর ছিল সে বা তোকে অপরাধ করছে, তার একটা নিজের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ জাগ্রত হতে হবে যে আমি সাজা পেয়ে, এই যে সে সাজা পাওয়ার পর মুক্তি পেয়ে সে যদি সাথে সাথে প্রার্থী হয়ে যায়, সে আবার চুরি করবে, ডাকাতি করবে। এই জন্য তার একটা শিক্ষা দেওয়ার জন্য থাকে যে ৫ বছর তিনি কোনো প্রার্থী হতে পারবেন না, ৫ বছর পর তিনি কি হতে পারবেন, প্রার্থী হতে পারবেন। তবে এখানে শর্ত আছে যে এখানে সুপ্রিম কোর্টের একটা অর্থাৎ বাধ্যবাধকতা আছে। সুপ্রিম কোর্ট আবার যদি বলে তোমাকে তুমি প্রার্থী হওয়ার জন্য তোমায় প্রার্থী হতে পারবে, তখন তোমাকে অর্থাৎ প্রার্থী হওয়ার কি দিবে, স্বীকৃতি দেওয়া হবে। বোঝা গেছে স্যার? এরপরে ৫ম নাম্বার, এটা আশা করি বোঝা গেছে, কেউ দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী হলে প্রার্থী হতে পারবে না। দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী, যেমন বিগত যিনি প্রধানমন্ত্রী ছিল, তিনি এখন দণ্ডপ্রাপ্ত মানবতা অপরাধী, যুদ্ধ অপরাধী, তিনি আর কি হতে পারবেন না, এখন প্রার্থী হতে পারবেন না নিজেকে নির্দোষ প্রমাণ করা পর্যন্ত। বোঝা গেছে স্যার? অর্থাৎ এখন প্রার্থী হতে পারবে না। যারা যুদ্ধ অপরাধী আছে তারা কি হতে পারবে না, জাতীয় সংসদের প্রার্থী হতে পারবেন না এবং অযোগ্য বলে বিবেচিত হবে। তারপর ৬ নাম্বার দেখো,
সরকারের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। অর্থাৎ তুমি সরকারের বড় অফিসার হলে, যেমন তুমি যদি সরকারের কোনো আমলা হও, সরকারি কোনো প্রতিষ্ঠানে লাভজনক প্রতিষ্ঠানে কাজ করো, সরকারি অফিসার হও, তাহলে তুমিও প্রার্থী হতে পারবে না, ওই পদটা ছেড়ে দিতে হবে। যে বাংলাদেশের কিছুদিন আগে মাননীয় অ্যাটর্নি জেনারেল নিজেও প্রার্থী হওয়ার জন্য নিজেকে বলেছিলেন আমি প্রার্থী হতে চাই, তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, স্যার আপনি তো এখন সংবিধানের একটা গুরু দায়িত্বপূর্ণ সরকারের একটা আইনি উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে স্যার, তো আপনি কেমনে প্রার্থী? উনি বলতেছে আমি পদটা ছেড়ে দিয়ে তারপর প্রার্থী হব। ঠিক আছে স্যার, তাহলে তুমি যদি সরকারের কোনো দায়িত্বে অধীন থাকো, মানে সরকারি কোনো অফিসার হও, কর্মকর্তা হও, লাভজনক প্রতিষ্ঠানে যদি কাজ করো, তুমি প্রার্থী হতে পারবে না। তাহলে আশা করি স্যার বোঝা গেছে সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্যতা বা অযোগ্যতা, অর্থাৎ এই যোগ্যতাগুলো থাকলে তুমি প্রার্থী হতে পারবা, এগুলো যদি না থাকে তুমি কি হতে পারবে না? প্রার্থী হতে পারবে না। বোঝা গেছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে? অনেকেই দেখতেছো, রিয়াদ দেখতেছো, চৌধুরী ওয়ালিদ দেখতেছো, অদিতি বিশ্বাস দেখতেছো, সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন দিয়ে জানিয়ে দাও। ঠিক আছে স্যার, আমরা এরপরে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখন এটা খুবই ইন্টারেস্টিং, বলা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো যে সংসদ সদস্য আসন শূন্য হওয়ার কারণ, একজন সংসদ সদস্য হওয়ার পরেও কি কি কারণে তার আসনটা শূন্য হতে পারে, বা এক কথাই বলতে গেলে সংসদ সদস্য হওয়ার পরও তাকে কিভাবে বহিষ্কার করা যেতে পারে, কোন কোন কাজ করলে তিনি বহিষ্কৃত হয়ে যাবেন এবং তার আসনটা শূন্য হয়ে যাবে, তার পদটা শূন্য হয়ে যাবে, কি কি কারণে একজন সংসদ সদস্যকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও অপসারণ করা যাবে, কেন একজন সংসদ সদস্যকে অপসারণ করা হয়, ঠিক আছে স্যার, কেন তার পদটা নির্বাচিত হওয়ার পরও শূন্য হতে পারে, সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। বলা হচ্ছে বাংলাদেশের এই যে পার্লামেন্ট, ঠিক আছে স্যার, এই যে সংসদটাকে দেখা যাচ্ছে, সংসদের মধ্যে আলোচনা হচ্ছে, এখানে দেখতেছে সংসদ সদস্যরা মিলে অধিবেশন চলতেছে, চলাকালীন সময়ের একটা ছবি আর কি এখানে দেওয়াই আছে। ঠিক আছে স্যার, তাহলে এটাই হচ্ছে এখানে এইভাবে এই সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর এখানে সংসদে যান, কিন্তু তারা যদি কোনো দুর্নীতি করে, অনিয়ম করে, বিভিন্ন কারণে তাদেরকে অপসারণ করার একটা সিস্টেম আছে, আর সংসদ সদস্যদের অপসারণ করে থাকেন মূলত স্পিকারই তাদেরকে অপসারণ করতে পারে। এগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। তাহলে দেখো সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার কারণ, কি কি কারণে সংসদ সদস্যদের আসন শূন্য হতে পারে, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। বলা হচ্ছে বাংলাদেশের সংবিধানের ৫ম ভাগের ১ম পরিচ্ছেদের ৬৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে নিম্নোক্ত কারণে কোন সংসদ সদস্য আসন কি হতে পারে, শূন্য হতে পারে। ১ নাম্বার, কোন সংসদ সদস্যদের আসন শূন্য হবে যদি খতে বলা আছে, অর্থাৎ ৬৭ অনুচ্ছেদের ১-এর খতে বলা আছে যে সে নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে তৃতীয় তফসিলের নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথপত্র বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করতে অসমর্থ হন, তবে শর্ত থাকে যে অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে স্পিকার যথার্থ কারণে সেটি বর্ধিত করতে পারেন। আসলে আমি এতক্ষণ কি বলছি তোমরা বুঝো নাই, বুঝছো? আমি আবার বলতেছি, এই কথাটা ছোট্ট করে বলতেছি, অর্থাৎ একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি নির্ধারিত তৃতীয় তফসিলে যে সংসদ সদস্যদের শপথ আছে এটা যদি তিনি গ্রহণ না করেন, কতদিনের মধ্যে? ৯০ দিনের মধ্যে যদি তিনি শপথ গ্রহণ না করেন বা শপথের ঘোষণাপত্রে যদি স্বাক্ষর না করেন ৯০ দিনের মধ্যে, তাহলে তার পদটা চলে যাবে, তিনি বহিষ্কার হয়ে যাবেন বা তার আসনটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে একজন সংসদ সদস্য যদি ৯০ দিনের মধ্যে, ঠিক আছে স্যার, তিনি কি না করেন, শপথ গ্রহণ না করেন, ঠিক আছে স্যার, নির্ধারিত যে তৃতীয় তফসিলে সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে এটা যদি তিনি না গ্রহণ না করেন, তাহলে তার পদটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলা আছে, তবে শর্ত থাকে যে, এখানে বলা আছে যে শর্ত থাকে যে অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে স্পিকার যথার্থ কারণে সেটি বর্ধিত করতে পারেন। অর্থাৎ কোনো একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, মনে করো ৯০ দিনে কোনো শারীরিক অসুস্থতার কারণে তিনি শপথ নিতে পারে নাই, তাহলে স্পিকার চাইলে তার ওই যে মানবিক দিক থেকে তার এই ৯০ দিনের সময়টা কি করতে পারেন, কিছুটা বাড়িয়ে বর্ধিত করতে পারেন, তবে এই ক্ষমতাটা থাকে শুধু স্পিকারের হাতে। তবে যদি ৯০ দিনের মধ্যে শপথ না নেয় তার পদটা চলে যাবে, আর তিনি যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে, ঠিক আছে স্যার, গুরুতর কোনো কারণে যদি শপথ গ্রহণ করতে না পারেন, ঠিক আছে স্যার, তাহলে এটা সময়টা বাড়াইতে পারেন কে, স্পিকার। তারপর দেখো খ নম্বরে বলা আছে সংবিধানে সংসদের অনুমতি না নিয়ে একাধিক ৯০ বৈঠক দিবস পর্যন্ত
যদি অনুপস্থিত থাকেন, অর্থাৎ একজন সংসদ সদস্য যদি একটানা 90 দিন সংসদের অধিবেশন বা সংসদের আলোচনা সবাই কি না করেন, অংশগ্রহণ না করেন, একাধিক ক্রমে একটানা তিনি যদি 90 বৈঠক দিবস যদি সংসদের অধিবেশনে যোগ না দেন, তাহলে তার পদটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে 90 দিনের মধ্যে শপথ না নিলে তার পদটা শূন্য হয়ে যাবে। আবার যদি একাধিক 90 বৈঠক তিনি একটানা 90 বৈঠকে যদি তিনি উপস্থিত না হন, অনুপস্থিত থাকেন, তাহলে তার পদটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যদি সংসদ ভেঙে যায়, কোনো কারণে যদি পার্লামেন্ট ভেঙে যায়, এই যে বাংলাদেশে কিছুদিন আগে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের কারণে সংসদ ভেঙে গেছে, তাহলে এই এখন আর কোনো সংসদ সদস্য নাই, ঠিক আছে স্যার, এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে স্যার। তাহলে এই যে এখন অনেকে জিজ্ঞেস করে, স্যার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হয়েছে? এটা সুপ্রিম কোর্টের একটা এটা হচ্ছে 106 নাম্বার আর কি মনে হয় সংবিধানের 106 নাম্বার সুপ্রিম কোর্টের একটা বিশেষ ক্ষমতা বলে, ঠিক আছে স্যার। উপদেষ্টা পরিষদের একটা ক্ষমতা আছে যেটা সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, ওই সংবিধানে সুপ্রিম কোর্টকে কিছু ক্ষমতা দিছে, ওই সুপ্রিম কোর্টের ক্ষমতা বলে মূলত বর্তমানে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে, ঠিক আছে স্যার। তো এখন এই যে কোনো পরিস্থিতিতে, রাষ্ট্রের কোনো পরিস্থিতিতে যদি সংসদ ভেঙে যায়, তাহলে সংসদ সদস্যদের আসন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটা একটু মনে রাখতে হবে। এরপরে ঘ নাম্বারে দেওয়া আছে, তিনি এই সংবিধানের 66 অনুচ্ছেদের 2 দফার অধীনে অযোগ্য হতে পারেন। অর্থাৎ 66 অনুচ্ছেদ একটু আগেই বলছিলাম, তিনি যদি পাগল হয়, তিনি যদি কি হয়, পাগল হয়, তিনি যদি পাগল হয়, তাহলে তার পদটা কি হয়ে যেতে পারে, শূন্য হয়ে যেতে পারে। অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, মনে করো আমি কিন্তু পাগল হয়ে গেছি, ঠিক আছে, তাহলে আমার পদটাও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে 66 অনুচ্ছেদের 2 দফার অধীনে বলা আছে যে কি অযোগ্য হতে পারেন তিনি যদি পাগল হন বা অন্য কোনো কারণে, নৈতিক স্খলনজনিত কারণে তিনি কি হতে পারে, অর্থাৎ তার পদটা কি হয়ে যেতে পারে, শূন্য হয়ে যেতে পারে। তারপর দেখো, যদি এই সংবিধানে 70 অনুচ্ছেদের বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়, সামরিক শাসনজনিত কারণ বা 70 অনুচ্ছেদে যে কারণগুলোর কথা বলা আছে এগুলোর যদি উদ্ভব হয়, তাহলে সংসদের আসন কি হয়ে যেতে পারে, শূন্য হয়ে যেতে পারে। অথবা 2 বলা আছে, এটা হচ্ছে 67 একে বলা আছে, তারপর 67 অনুচ্ছেদে 2 বলা আছে কি, কোন সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্র যুগে স্বীয় পদ থেকে পদত্যাগ করতে পারবে। বুঝেছে স্যার? তাহলে নিজেও চাইলে, আমি চাইলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্পিকারের নিকট পদত্যাগ পত্র জমা দিয়ে আমি কি করতে পারি, পদত্যাগ করতে পারি। এতে করেও সংসদের আসন কি হয়ে যাবে, ওই যে আমি যে জায়গা থেকে পদত্যাগ করবো সেই আসনটা শূন্য হয়ে যাবে। আশা করি স্যার বোঝা গেছে। স্যার তোমরা কি বুঝতে পেরেছো সংসদ সদস্যের আসন কেন কেন শূন্য হয়? বুঝতে পেরেছো স্যার? একটু করে বলো দেখি, সবাই বুঝেছো? সংসদের আসন শূন্য হয় কেন কেন? এরপরে আসো স্যার, বুঝলে ইয়েস লিখো, তারপর পরবর্তী স্লাইডে যাচ্ছি। যারা যারা বুঝেছো ইয়েস লিখো। হ্যাঁ, আমাদের ক্লাস দেখতেছে সিনথিয়া, ঠিক আছে স্যার, নিশি স্যার। বুঝলে স্যার? ইয়েস লিখো, পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। জি স্যার, এবার আসো স্যার, সংসদের কুরাম, এটা খুবই ইম্পর্টেন্ট। কুরাম বলতে কি বোঝা বা সংসদের কুরাম কি? দেখো কুরাম এটা খ নাম্বারে আসে, ঠিক আছে স্যার। খ নাম্বার, কুরাম বলতে কি বোঝো? কুরাম শব্দের অর্থ হচ্ছে ন্যূনতম উপস্থিতি, ঠিক আছে স্যার। সংসদের কাজ যে সংখ্যক সদস্যদের উপস্থিতিতে পরিচালনা করা হয় তাকে কুরাম বলে। অর্থাৎ সংসদে মনে করো 350 জন সদস্য আছে, সংসদ সদস্য আমাদের দেশে সংসদ সদস্য আছে কয়জন? 350 জন। 350 জন সদস্যদের মধ্যে কমপক্ষে কতজন সদস্য সংসদে উপস্থিত হলে সংসদের কার্যক্রম শুরু হবে, সেটা নিয়েই আমাদের দেশে কি গঠিত হয়, কুরাম গঠিত হয়। অর্থাৎ সংসদের কাজ, সংসদের অধিবেশন শুরু করার জন্য যে ন্যূনতম সংসদ সদস্যদের উপস্থিতি দরকার, সেটাকেই বলা হয় সংসদের কুরাম। বোঝা গেছে স্যার? তাহলে সংসদের কাজ যে সংখ্যক সদস্যদের উপস্থিতিতে পরিচালনা করা যায় তাকে কি বলে, কুরাম বলে। মানে সংসদের ন্যূনতম উপস্থিতি লাগবে। বাংলাদেশের সংবিধান অনুসারে কমপক্ষে 60 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ পরিচালনা করা হয়। দেখো জাতীয় সংসদের এই যে অধিবেশন পরিচালনার জন্য, সংসদে আলোচনা সভা শুরু করার জন্য কমপক্ষে 350 জনের মধ্যে 60 জনকে উপস্থিত থাকতে হবে। আর এই 60 জনের ন্যূনতম উপস্থিতির মাধ্যমে যে সংসদে অধিবেশন শুরু হয়, 60 জন মিলেই বাংলাদেশের জাতীয় সংসদে কি গঠিত হয়, এই কুরাম গঠিত হয়। তাহলে বাংলাদেশের কুরাম গঠিত হওয়ার জন্য কয়জন সদস্য লাগবে? 60 জন সদস্য লাগবে, সংসদ সদস্য লাগবে। এরপর দেখো সংসদের
অধিবেশন চলাকালে কোনো সময়ে উপস্থিতির সংখ্যা যদি 60-এর কম হয়, 60-এর চেয়ে কম হয়, সে মর্মে যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত স্পিকার অধিবেশন স্থগিত রাখবেন, মানে বন্ধ রাখবেন, স্থগিত রাখবেন, বা তিনি চাইলে এটা মুলতবি মানে শেষ করে দিতে পারেন। অর্থাৎ যদি 60 জন উপস্থিত হয় সংসদের কার্যক্রম চলবে, যদি 60 জন উপস্থিত না হয়, কেউ যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে যে 60 জন আজকে উপস্থিত হয় নাই, 59 হলেও হবে না, তখন স্পিকার কি করে দিতে পারেন, এটা স্থগিত বা মুলতবি করে দিতে পারেন সংসদের অধিবেশন। তাহলে দেখো, সংসদে কাজ শুরু করার জন্য যে ন্যূনতম উপস্থিতির দরকার হয় সেটাকেই কোরাম বলে। আর বাংলাদেশের সংসদের কার্যক্রম শুরু করার জন্য 60 জন সদস্যের উপস্থিত দরকার হয়, এই জন্য বাংলাদেশ সংসদের কোরাম গঠিত হয় 60 জন সংসদ সদস্য নিয়ে। স্যার বুঝতে পেরেছো? তোমরা একটু করে বলো, বুঝছো সবাই? এই কোরাম কি, এটা কি বুঝছো সবাই? বুঝলে ইয়েস বলো। ইয়েস, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। কোরাম কি বোঝা গেছে তো স্যার? এরপর আসো স্যার পরবর্তী স্লাইড। সংবিধানের অধিবেশন, অধিবেশন মানে হচ্ছে সংবিধানের আলোচনা সভা, অর্থাৎ সংবিধানের অধিবেশন আলোচনা সভা। আচ্ছা, অধিবেশন মানে একটু করে লিখে দিই কি, অধিবেশন মানে এই যে সংবিধানে আলোচনা, সংসদে আলোচনা সভা, সরি সংসদে যে আলোচনা সভা হয়, সংসদের মধ্যে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সংসদে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেটাকেই কি বলে, অধিবেশন বলে। এই যে সংসদ সদস্যরা নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন আইন প্রণয়ন, ঠিক আছে স্যার, যেই এলাকা থেকে নির্বাচিত হয় সেই এলাকার সমস্যা নিয়ে তারা কি করে, সংসদে সবার সম্মুখে আলোচনা করে সবাইকে নিয়ে, ঠিক আছে স্যার, রাষ্ট্রের সমস্যা নিয়ে তারা আলোচনা করে। এই যে আলোচনা, এটা কিভাবে শুরু হয়, কার মাধ্যমে শুরু হয়, কখন থেকে শুরু হয়, সংসদের অধিবেশন কিভাবে, আলোচনা সভা কিভাবে অনুষ্ঠিত হয়, সেটা আমরা একটু দেখব। দেখো, সংবিধানের 72 অনুচ্ছেদে বর্ণিত আছে যে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর, এটা একটু মনে রাখবা, 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হবে। এই যে আমাদের দেশে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, যেই দলটা জয়ী হবে নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে, অর্থাৎ কি দিতে হবে, সংসদে যারা নির্বাচিত হবে সংসদ সদস্য তাদের নিয়ে একটা আলোচনা সভা বা অধিবেশনের আয়োজন করতে হবে। তাহলে 30 দিনের মধ্যে, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। এরপরে দেখো 72 একে বলা আছে সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি, তাহলে অধিবেশন ডাকবেন কে, রাষ্ট্রপতি, সংসদ আহ্বান স্থগিত ভেঙে দিতে পারেন। তাহলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান স্থগিত বা কি দিতে পারেন, ভেঙে দিতে পারেন। তাহলে সংসদের অধিবেশন আহ্বান করেন কে, রাষ্ট্রপতি। কখন আহ্বান করবেন, নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যেই তিনি কি করবেন, অধিবেশন ডাকবেন। বোঝা যাচ্ছে স্যার? এরপরে দেখো এখানে দেওয়া আছে, তবে শর্ত থাকে যে সংসদের এক অধিবেশন সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের বেশি অতিরিক্ত বিরতি থাকবে না। অর্থাৎ প্রথম অধিবেশন হওয়ার পর, সংসদ একটা অধিবেশন হওয়ার পর দ্বিতীয় অধিবেশন হওয়ার আগে 60 দিনের বেশি কি থাকবে না, বিরতি থাকবে না। অর্থাৎ একটা অধিবেশন দেওয়ার পর আরেকটা অধিবেশন দেওয়ার জন্য দিতে হলে 60 দিনের মধ্যেই দ্বিতীয় অধিবেশনটা দিতে হবে। অর্থাৎ 60 দিনের বেশি কি রাখা যাবে না, দূরত্ব রাখা যাবে না। মনে করো একটা অধিবেশন দিছে, মনে করো আজকে একটা অধিবেশন দিছে, আরেকটা অধিবেশন 60 দিনের মধ্যেই দিতে হবে, ঠিক আছে স্যার? একটা অধিবেশন আজকে দিলে মনে করো আরেকটা অধিবেশন 60 দিনের মধ্যে দ্বিতীয় অধিবেশনটা কি করতে হবে, ডাকতে হবে। 60 দিনের বেশি, তাহলে সংসদের অধিবেশন আয়োজনের জন্য কয়দিন বিরতি দেওয়া যায়, ঠিক আছে স্যার? এটা হচ্ছে 60 দিন। 60 দিনের বেশি সংসদের অধিবেশন কি দেওয়া যায় না, বিরতি দেওয়া যায় না। বোঝা যাচ্ছে? বন্ধ রাখা যায় না আর কি সংসদের অধিবেশন। 60 দিনের মধ্যে প্রথম অধিবেশন হওয়ার পর 60 দিনের মধ্যে দ্বিতীয় অধিবেশনটা ডাকতে হবে। এরপরে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে অধিবেশন নিয়ে। রাষ্ট্রপতি এর পূর্বে অধিবেশন ভেঙে না দিলে প্রথম বৈঠকের তারিখ হইতে 5 বছর অতিবাহিত হইলে সংসদ ভেঙে যাবে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি, এমনি তো সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতির কাছে, কিন্তু রাষ্ট্রপতি যদি কোনো কারণে সংসদ ভেঙে না দেয়, তাহলে প্রথম বৈঠক থেকে 5 বছরের মধ্যে 5 বছর সময় অতিবাহিত হলো, ওই যে বলা আছে সংবিধানে একটা সরকারি মেয়াদ থাকবে 5 বছর। 5 বছর হয়ে গেলে অটোমেটিকলি সংসদটা কি যাবে, ভেঙে যাবে। তবে শর্ত থাকে যে প্রজাতন্ত্র, এখানে একটু জিনিস মনে রাখতে হবে, শর্ত থাকে যে
প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকাকালে সংসদের আইন দ্বারা অনুরূপ মেয়াদ এককালে, ঠিক আছে স্যার, অনাধিক 1 বছরের বর্ধিত করা যেতে পারে, 1 বছর বর্ধিত করা যেতে পারে। তবে যুদ্ধ সমাপ্ত হলে বর্ধিত মেয়াদ 6 মাসের অধিক হবে না। অর্থাৎ সংসদ অধিবেশনের সময়টা 5 বছরের জন্য থাকবে, অধিবেশনটা চলবে। যারা নির্বাচিত হবে তারা 5 বছরের জন্য ক্ষমতায় থাকবে। 5 বছর মেয়াদ পূর্ব হওয়ার আগে রাষ্ট্রপতি চাইলে সংসদটা ভেঙে দিতে পারেন। এখন কোনো কারণে 5 বছর মেয়াদ হয়ে গেছে, রাষ্ট্রপতি ভেঙে দেন নাই, তখন অটোমেটিক্যালি সংসদ কি যাবে, ভেঙে যাবে। কিন্তু এখানে শর্ত থাকে যে যদি প্রজাতন্ত্র দেশটা যদি কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, ওই 5 বছর শেষ হওয়ার পরপরই যদি কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সংসদ যেটা আছে যুদ্ধ পরিচালনার জন্য সেই সংসদের মেয়াদ অনাধিক 1 বছর বাড়াতে পারে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। এখন তো আর নির্বাচন করতে পারবে না, কারণ 5 বছর পর এখন যুদ্ধ চলতেছে, ঠিক আছে স্যার। এই জন্য হুট করে তো যে সরকার ক্ষমতার থেকে চলে যাবে, আবার নতুন করে যুদ্ধ চলাকালীন সময় কি দেওয়া সম্ভব না, নির্বাচন দেওয়া সম্ভব না। এই জন্য একটা সরকারের মেয়াদ শেষ হলে রাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন ওই সরকারটাকে আবার যে সংবিধানের আইন আছে, আইন অনুযায়ী 1 বছর ওই সরকারের মেয়াদ কি করতে পারে, বাড়াতে পারে, যদি সেটা শুধুমাত্র যুদ্ধ চলাকালীন সময়ে। তবে যুদ্ধ সমাপ্ত হয়ে গেলে 6 মাসের বেশি ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আশা করি স্যার বুঝতে পেরেছো। এরপরে এখানে তো দেওয়াই আছে এগুলোই আর কি। তাহলে এখানে স্যার খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে অধিবেশন নিয়ে। তাহলে অধিবেশন আমি যেটা বলছি, অধিবেশন ঘোষণা করতে পারেন, অধিবেশন ডাকতে পারেন হচ্ছে রাষ্ট্রপতি, বা অধিবেশন স্থগিত করে দিতে পারেন রাষ্ট্রপতি, এবং অধিবেশনের জন্য সময়, তারিখ, দিন এই সবগুলো নির্ধারণ করবেন রাষ্ট্রপতি। তবে অধিবেশন কখন ডাকবেন রাষ্ট্রপতি, যে নির্বাচিত ফলাফল অর্থাৎ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর 30 দিনের মধ্যেই তিনি প্রথম অধিবেশনের ডাক দিবেন, ঠিক আছে স্যার, সংসদ সদস্য যারা নির্বাচিত হবে তাদের নিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে একটা অধিবেশন ডাকার পর দ্বিতীয় অধিবেশন শুরুর মধ্যে 60 দিনের বেশি কি থাকতে পারবে না, বিরতি থাকতে পারবে না। অর্থাৎ একটা অধিবেশন শেষ হওয়ার পর আরেকটা অধিবেশন শুরু করার জন্য তিনি অর্থাৎ শুরু করতে হবে 60 দিনের মধ্যে, 60 দিনের বেশি সময় নেওয়া যাবে না, এটা একটু মনে রাখতে হবে। তারপর এই যে অধিবেশন, মূলত অধিবেশন চলাকালীন সময়ে অর্থাৎ বলা হচ্ছে, যদি বলে যে 5 বছর একটা সরকারের মেয়াদ থাকবে, 5 বছর পূর্বে রাষ্ট্রপতি যদি অধিবেশনটা ভেঙে না দেয় বা সংসদ যদি ভেঙে না দেয়, 5 বছর মেয়াদ হলে অটোমেটিকলি সংসদ কি যাবে, ভেঙে যাবে। তবে প্রজাতন্ত্র যদি 5 বছর মেয়াদ শেষ হওয়ার পর দেখা যাচ্ছে কোনো যুদ্ধে লিপ্ত হয়ে গেলে, ওই সরকারের মেয়াদ সংবিধান অনুসারে 1 বছর বাড়ানো যাবে, তবে এর বেশি বাড়ানো যাবে না। যুদ্ধ যদি 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়, 6 মাসই থাকতে পারবে। তাহলে স্যার বোঝা গেছে স্যার এটা অধিবেশন নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলো স্যার, আমরা প্রায় শেষ পর্যায়ে। তাহলে অধিবেশন নিয়ে সবাই বুঝছো তো স্যার, অধিবেশন কে ডাকবে? বুঝতে পেরেছো সবাই? এরপরে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ভেরি গুড। এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা জাতীয় সংসদের কার্যাবলী, আজকের শেষ টপিক। এখান থেকেই তোমার ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে। জাতীয় সংসদ আসলে কি কি কাজ করে, ঘ এর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় সংসদ কি কি কাজ করতে পারে, ক্ষমতা ও কার্যাবলী। সংসদ যে এই যে পার্লামেন্ট দেখলাম, ঠিক আছে স্যার, জাতীয় সংসদ, ঠিক আছে স্যার, এখানে আমরা একটু করে দেখবো যে স্যার এটা কি কি কাজ করতে পারে, এটার কয় রকমের কাজ আছে। মনে রাখতে হবে জাতীয় সংসদের প্রধান কাজ আমরা বলছিলাম জাতীয় সংসদ মানে এটার আরেকটা নাম বলছিলাম কি, সভা, আইন সভা। তাহলে জাতীয় সংসদের আরেকটা নাম আছে আইন সভা, এটাকে আইন সভা বলা হয়। তো জাতীয় সংসদের প্রধান কাজ কি হতে পারে দেখি বলো তো, জাতীয় সংসদের প্রধান কাজ কি হতে পারে একটু করে বলো, যারা দেখতেছে একটু করে বলো, জাতীয় সংসদের প্রধান কাজ কি হতে পারে? জি জি জি, শেষ করে দিচ্ছি ওয়ালিদ, আমারও তো ইচ্ছে করতেছে শেষ করে দিতে, কিন্তু একটা টপিক যদি অর্ধেক রেখে চলে যায় তাইলে তো তোমরা আর পরবর্তীতে বুঝবা না। ঠিক আছে স্যার, যেহেতু জাতীয় সংসদ নিয়ে আজকে আলোচনা করতেছি, এই আলোচনাটা শেষ করে দিই, তারপর আমরা ক্লাসটা ইটিতে আনবো ইনশাআল্লাহ। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী দেখো স্যার, দেখো জাতীয় সংসদের 1 নম্বর প্রধান কাজ হচ্ছে কি তৈরি করা, আইন তৈরি করা। জাতীয় সংসদের প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা। কি তৈরি করা? আইন তৈরি করা।
বা এখানে দেওয়া আছে 1 নম্বর কাছে যে আইন সংক্রান্ত কাজ। জাতীয় সংসদের প্রধান কাজ হচ্ছে আইন সংক্রান্ত কাজ। এই যে জাতীয় সংসদের উপর ন্যস্ত থাকে আইন প্রণয়ন ক্ষমতা, জাতীয় সংসদের উপর ন্যস্ত থাকে। জাতীয় সংসদ রাষ্ট্রের যে কোনো আইন কি করে, তৈরি করে বা কি করে, প্রণয়ন করে। জাতীয় সংসদ রাষ্ট্রের যে কোনো আইন কি করে, তৈরি করে বা প্রণয়ন করে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জনগণকে কিভাবে শাসন করবে, সে আইনগুলো তৈরি করবে কে, জাতীয় সংসদ। সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে। কোনো নতুন আইন পাশ করতে হলে খসড়া বিল আকারে তা সংসদে পেশ করা হয় এবং সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে বিলটি গৃহীত হওয়ার পর বিধি অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি লাভের পর তা আইনে পরিণত হয়। তাহলে দেখো, জাতীয় সংসদ চাইলে রাষ্ট্রের জন্য জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে যে কোনো আইন তৈরি করতে পারে এবং যে আইনগুলো আছে সেগুলো চাইলে সংশোধন বা পরিবর্তন করতে পারে। তবে আইন তৈরির ক্ষেত্রে তারা এখানে বিল উত্থাপন করতে হয়। সংসদ সদস্যরা প্রথমে সংসদে বিল উত্থাপন করে, প্রস্তাব করে, তারপর ভোটাভুটির মাধ্যমে বিলটা কি হয়, সংসদে পাস হয়। আর বিলটা পাস হওয়ার পর অবশ্যই কার সম্মতি লাগবে, রাষ্ট্রপতির সম্মতি লাগবে। এটা হচ্ছে জাতীয় সংসদের আইন সংক্রান্ত কাজ। এরপরে শাসন সংক্রান্ত কাজ আছে। তাহলে জাতীয় সংসদের শাসন সংক্রান্ত কাজ কি? জাতীয় সংসদ নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি করে। নির্বাহী বিভাগ মানে হচ্ছে শাসন বিভাগ। এমপি মন্ত্রী যারা আছে তাদের কাজের তদারকি করবে, দেখাশোনা করবে হচ্ছে জাতীয় সংসদ। ঠিক আছে স্যার? তাহলে এই যে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি করবে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী এমপিরা সংসদের নিকট কি থাকে, দায়ী থাকে। কোনো কারণে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা আনলে মন্ত্রিসভা কি যায়, ভেঙে যায়। মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, সংসদীয় কমিটি ও সংসদের সাধারণ আলোচনার মাধ্যমে জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এক্ষেত্রে বিরোধী দলের সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে কিন্তু জাতীয় সংসদ। জাতীয় সংসদের আইন অনুযায়ী শাসন বিভাগ শাসন কার্য কি করে, পরিচালনা করে। জাতীয় সংসদের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে না। বোঝা যাচ্ছে স্যার? এই জন্য জাতীয় সংসদ শাসন সংক্রান্ত কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণের মাধ্যমে। বোঝা যাচ্ছে স্যার? অর্থাৎ শাসন বিভাগ, এমপি মন্ত্রীরা সংসদের কথার বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে না। এখানে কোনো একটা উন্নয়ন করবে, রাস্তা করবে, কোনো কিছু করতে হলে তাদেরকে অবশ্যই সংসদ থেকে বিল পাস করে আনতে হয়। নয়তো সংসদের কথা ছাড়া, জাতীয় সংসদের কথা ছাড়া তারা কোনো কিছু করতে পারে না। তাহলে এই শাসন সংক্রান্ত কাজও করে জাতীয় সংসদ। এরপরে দেখো, জাতীয় সংসদের আরেকটা কাজ আছে, আমরা যদি দেখি। এরপর দেখো, অর্থ সংক্রান্ত কাজ। এই জিনিসটা খুবই, স্যার জাতীয় সংসদ কিভাবে অর্থ সংক্রান্ত কাজ করে? দেখো, জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো কর খাজনা আরো আদায় করা যায় না। তাহলে এই যে কর খাজনা নির্ধারণ এগুলো করা হয়, এই যে আমাদের থেকে ট্যাক্স নেই বা কোনো প্রতিষ্ঠান থেকে ট্যাক্স নাই, এগুলো নির্ধারণ কত টাকা হবে, কার থেকে কত টাকা ট্যাক্স নিবে, এগুলো নির্ধারণ হয় কোথায়, সংসদের মধ্যে। তাহলে এই যে কর খাজনা, অর্থের সাথে সম্বন্ধীয় এই বিষয়গুলো, এগুলো আদায় করে, আরোপ করে হচ্ছে জাতীয় সংসদ। এই জন্য এগুলো হচ্ছে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত কাজ। এবং সংসদ প্রতি বছর বাজেট দেয়। ঠিক আছে স্যার? কত টাকা আয় হবে সরকারের, কত টাকা কোন দিকে ব্যয় করা হবে। বোঝা যাচ্ছে স্যার? এই যে বাজেট পেশ করে প্রতি 2 বছর অন্তর অন্তর। বোঝা যাচ্ছে স্যার? অর্থমন্ত্রী বাজেটের খসড়া সংসদে উপস্থাপন করে। সংসদ সদস্যগণ দীর্ঘ বিতর্ক ও আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী সহ তা পাশ করেন। তাহলে অর্থ সংক্রান্ত কাজ হচ্ছে, একটা হচ্ছে কর নির্ধারণ, ঠিক আছে স্যার, খাজনা নির্ধারণ বা খাজনা আদায়, এই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদারকিকরণ হচ্ছে জাতীয় সংসদ। এটা হচ্ছে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত কাজ। তারপর হচ্ছে বিভিন্ন বাজেট, রাষ্ট্রীয় যে বাজেট আছে সেগুলো অর্থমন্ত্রী সংসদে বিল আকারে উপস্থাপন করেন। তাহলে অর্থ সংক্রান্ত বাজেট উপস্থাপন, বাজেট প্রণয়ন, আবার হচ্ছে কর নির্ধারণ বা কর আদায় সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে হচ্ছে জাতীয় সংসদ। এগুলো হচ্ছে জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত কাজ। এরপরে দেখো, বিচার সংক্রান্ত কাজ। বিচার করে জাতীয় সংসদ। এখন স্যার বিচার করার জন্য আপনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট আছে। দেখো, সুপ্রিম কোর্ট ঠিক আছে আছে, কিন্তু কিছু কিছু এখতিয়ার সংবিধানে দিয়ে দিছে বিচার করার এখতিয়ার কাকে, জাতীয় সংসদকে। ঠিক আছে স্যার? কি কি বিচার করতে পারে জাতীয় সংসদ? বিচার সংক্রান্ত ক্ষমতাও রয়েছে। কাদের কাদের বিচার করবে? কোন সংসদ সদস্য অসংসদীয় আচরণ করলে স্পিকার তাকে বহিষ্কার করতে পারেন। দেখো, কোন সংসদ সদস্য, ওই যে পার্লামেন্টের কোন সংসদ সদস্য যদি অসদ আচরণ করে, অসাংবিধানিক কিছু করে, স্পিকার চাইলে তাকে কি করতে পারে, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে তাকে অপসারণ করতে পারেন। এবং সংবিধান লঙ্ঘন করলে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন বা অপসারণ করতে পারে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা
প্রস্তাব আনতে পারেন। বোঝা যাচ্ছে স্যার? তাহলে দেখো সংসদ কাদের কাদের বিচার করবে? যারা সংসদ সদস্য তারা যদি দুর্নীতি করে, অনিয়ম করে, অসাংবিধানিক কিছু করে তাদেরকে অপসারণ করতে পারে। রাষ্ট্রপতি যদি কোনো অসাংবিধানিক কাজ করে, অন্যায় করে, দুর্নীতি করে, গুরুতর কোনো কিছু অপরাধ করলে, ঠিক আছে স্যার, সংসদ সদস্যদের 2/3 ভোটে থাকা অভিশংসন বা অপসারণ করা যেতে পারে। এবং সংসদ চাইলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভাকে ভেঙে দিতে পারেন। এই সংক্রান্ত বিচার সংক্রান্ত কাজগুলো তিনি করে থাকে, অর্থাৎ সংসদ। এরপরে সর্বশেষ আর 2টা কাজ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করে তারপর শেষ করে দিচ্ছি স্যার। একটা হচ্ছে সংবিধান সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ সংবিধানে উল্লেখিত নিয়মের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারে। জাতীয় সংসদ সংবিধান সংশোধন করতে পারে। সংবিধানে কোনো ত্রুটি থাকলে, ভুল থাকলে, পরিবর্তন করতে হলে এগুলো করতে পারে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করতে পারে। তাহলে এই যে সংবিধান সংশোধন সংক্রান্ত কাজ, মানে সংবিধান সংক্রান্ত কাজও করে থাকে জাতীয় সংসদ। তবে এই জন্য সংসদের মোট সদস্যদের 2/3 ভোট লাগবে। অর্থাৎ যতজন সদস্য আছে 3 ভাগের কয় ভাগ? 3 ভাগের 2 ভাগ সংসদ সদস্য ভোট দিলে সংবিধান সংশোধন হতে পারে। সংবিধান সংশোধনের জন্য 2/3 ভোট লাগবে। এটা কারণ আমাদের দেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এগুলো গত ক্লাসে বলছিলাম 4th অধ্যায়ে সংবিধান সংশোধনের সময়, ঠিক আছে? অর্থাৎ সংবিধান সংশোধন করতে হলে সংসদের 2/3 কি লাগবে? ভোট লাগবে। তাহলে এই যে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে সংবিধান কি হয়? সংশোধন হয়। তাই জাতীয় সংসদ সংবিধান সংক্রান্ত কাজ করে থাকে, মানে সংবিধানের কি করতে পারে? সংশোধন করতে পারে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ করে। কি কি নির্বাচন করে? কাদের নির্বাচন করবে জাতীয় সংসদ? স্যার নির্বাচন করার জন্য, আয়োজন করার জন্য তো স্যার নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন আমাদের দেশের জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন করে থাকেন, কিন্তু জাতীয় সংসদে কি কাদের কাদের নির্বাচন হয়? দেখো, জাতীয় সংসদ সদস্যগণ স্পিকার নির্বাচন করতে পারে। স্পিকার জাতীয় সংসদের মাধ্যমে স্পিকার নির্বাচিত হয়, ডেপুটি স্পিকার জাতীয় সংসদে নির্বাচিত হয়, সংসদ সদস্যদের বিভিন্ন কমিটির সদস্যদের কি করা হয়? নির্বাচিত করা হয়, ঠিক আছে স্যার? তারপর হচ্ছে সংরক্ষিত আসনের জন্য মহিলা সদস্যগণ নির্বাচিত হয়ে থাকেন। তাহলে দেখো, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, তারপর এখানে দেওয়া আছে রাষ্ট্রপতিকে নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন, স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদের যে বিভিন্ন কমিটি থাকে, ঠিক আছে? রেলপথ মন্ত্রণালয় কমিটি, তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটি, ঠিক আছে স্যার? এই যে কমিটির নির্বাচনগুলো হয়ে থাকে জাতীয় সংসদের মধ্যে। তাহলে জাতীয় সংসদ কি কি নির্বাচন সংক্রান্ত কাজ করে? ডেপুটি স্পিকারের নির্বাচন হয় সংসদ সদস্যদের ভোটে, স্পিকার নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, মহিলা সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হয় সংসদ সদস্যদের ভোটে। তারপর হচ্ছে আমরা যদি বলি সংসদের বিভিন্ন কমিটি থাকে, ওই যে রেলপথ সংসদীয় স্থায়ী কমিটি বলা হয়, শিক্ষা কমিটি বলা হয়, বিভিন্ন কমিটি থাকতে পারে স্যার। সমাজ কল্যাণ কমিটি, ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি, এই যে কমিটিগুলো, এগুলোর সভাপতি, ঠিক আছে স্যার, সদস্য, এগুলোর নির্বাচনও হতে পারে সংসদের মধ্যে। এভাবে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ করে। তাহলে এটাই ছিল আমাদের আজকের আলোচনা, জাতীয় সংসদ এবং প্রশাসনিক কাঠামো বাংলাদেশের সরকার, এই অধ্যায় থেকে। আশা করি স্যার তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল পৌরনীতি ও সুশাসন 2য় পত্রের 5ম অধ্যায়। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি। তো তোমরা যারা যারা আজকের ক্লাসটা করেছো সবাইকে ধন্যবাদ। আর যাদের পিডিএফ লাগবে বলছিলাম, তোমরা যারা যারা শেয়ার করেছো অবশ্যই সবাই আমাকে, যদি আমার আইডি দেওয়া আছে এখানে, যদি নক দাও তোমাদেরকে আমি পিডিএফ পাঠিয়ে দিব, ঠিক আছে স্যার? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। সে অবধি তোমাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাসটা এখানে ইতি টানতেছি, ঠিক আছে স্যার? আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেক টায়ার্ড। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ স্যার। তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকিও সবাই। ধন্যবাদ সবাইকে। जाओ छोड़ कर